আজকে আমি শুরু করতে চলেছি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গার্গীর গল্প বহে বিষ বাতাস। তাহলে চলুন শুরু করা যাক। আমি এর আগে গার্গী কখনো পড়িনি, বাট শুনেছি। গার্গী পড়ার আমার ভীষণ ইচ্ছে ছিল, তো দেখা যাক এই গল্পটা কীরকম। চলুন আপনাদেরকে শোনাতে শোনাতে আমি নিজেও শুনি। আর যদি আমার পড়া আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা আমার একান্ত কাম্য। হঠাৎই আজ একটু ভোরে ঘুম ভেঙে গেল গার্গীর। জানলার দিকে চোখ মেলতেই দেখল বাইরের পৃথিবীতে তখন ধোয়া রং আলোর উদ্ভাস খুব ধীরে, খুবই নরমভাবে জন্ম দিচ্ছে কলকাতার বুকে আরও একটি মোলায়েম সকাল। জুবিলি পার্কের যে দোতলা বাড়িটিতে তারা বহুকাল ধরে ভাড়াটে হিসেবে আছে, তার সামনের নাতিপ্রশস্ত মোর্চে ধরা পিচ রাস্তাটি ক্রমশ মুখর হয়ে উঠতে থাকে এই ব্রহ্ম সময় থেকেই। রোদের সোনালি তুলি দিয়ে যতই একটু একটু করে মুছতে থাকবে কুয়াশা ভোরের, জুবিলি পার্ক হয়ে উঠবে আরও কোলাহলময়। সব দিন এমন ভোরেই ঘুম ভাঙে না গার্গীর, তবে সে লেট রাইজারও নয়। ভোর ও সকালের সন্ধি সময়েই সাধারণত বিছানা ছাড়ে সে। ভোরে ঘুম ভাঙলেও সেই সন্ধিক্ষণ না আসা তক জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকাটা তার বহুদিনের অভ্যেস। আজও সে দৃশ্য অবলোকনের মুহূর্তগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে গিয়েই কি যেন মনে পড়ল তার। পরক্ষণেই তার শরীর জুড়ে যা প্রবলভাবে ঘনিয়ে এলো তার নাম টেনশন। হঠাৎই মনে পড়ে গেল আজ বেলা 2টোয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে যে ডিবেট কম্পিটিশনের আয়োজন হয়েছে তাতে সে একজন পার্টিসিপ্যান্ট। কয়েকদিন আগে মুহূর্তের এক দুর্বলতায় এক বিতর্ক প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল। বিতর্কের বিষয়বস্তুটি তার খুব রোমাঞ্চকর মনে হয়েছিল বলেই তার এই আকস্মিক অ্যাডভেঞ্চার। কিন্তু তারপর যতদিন গড়িয়েছে ততই কিছুটা উত্তেজনায়, শিহরণে, কিছুটা শঙ্কাও চুরমুর হয়ে যাচ্ছে নিজের ভিতরে। আজ সেই দিনের দিন টেনশন যে তুঙ্গে উঠবে তা তো অনিবার্যই। বিতর্কের বিষয়বস্তু অবশ্য গার্গীর কাছে গ্রিক কিংবা রোম্যানের মতো দুর্বোধ্য থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ে সে গণিতের ছাত্রী। ভারতীয় গণতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এই বিষয়বস্তু তার অধীত বিষয়ের ধারে কাছেও ঘেঁষে না। কিন্তু গণিতের ছাত্রী হয়েও গার্গীর কৌতূহলের বৃত্তটি পরিসরে বড়ই বড়। সে তার নিজস্ব বিষয়ের বাইরে হুটহাট বেরিয়ে পড়েও আরও বহুদিক তথ্য, তত্ত্ব এবং তর্কের তালাশ করে। কখনো সাহিত্য, কখনো রাজনীতি, কখনো অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, কখনো দর্শনের তত্ত্ব তালাশ তার অন্যতম হবি। কখনো কলকাতার পথে পথে সন্ধানী চোখ নিয়ে টুকটাক ঘোরাফেরা করাটাও তার এক প্রিয় বিলাস। ঠিক বোহেমিয়ান তাকে বলা যাবে না, কেননা আসলে এত সব অ্যাডভেঞ্চারের ভিতরে ঢুঁ দিতে দিতে তার কালি, কলম এবং মন জন্ম দেয় একটি ফিচারের। ইতিমধ্যে তার কিছু কিছু ফিচার প্রকাশিত হয়েছে কলকাতার 2-3টি জনপ্রিয় সংবাদপত্রের পৃষ্ঠায়। বিংশতিবর্ষীয়া এই তরুণীটির নাম অতএব সংবাদপত্রের কল্যাণে কোনো কোনো মহলে সামান্য পরিচিত, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মহলে তো অবশ্যই। তাই বিতর্কের আসরে গার্গী মুখার্জির অংশগ্রহণ রীতিমতো কৌতূহলীর তো বটেই, অন্য প্রতিদ্বন্দ্বীদের কাছে সমীহেরও। এত সব ভাবনার মধ্যে গার্গী বিছানা ছেড়ে শুরু করে দিয়েছে তার দৈনন্দিন রোজ নামচা। বিছানা তোলা, ঘর কোনার কাজে তার মাকে একটু সাহায্য করা, তারপর বই খাতা খুলে গণিতের গভীর তত্ত্বে কিছুক্ষণ হাবিডুবি খাওয়া। আজ সেই সঙ্গে বিতর্কের বিষয়েও এক ঝলক নজর রাখল সে। তার মধ্যে রান্নাঘর থেকে মায়ের রান্নার আওয়াজ, তার দাদা সুশোভনের অফিস যাওয়ার প্রস্তুতি, একটু পরেই খেয়ে দিয়ে তার অ্যাটাচি হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার শব্দ। এত সব শোনার পর সে হামলে পড়ল সেদিনকার খবরের কাগজ নিয়ে। সকাল 8:30-9টার পর মিনিট 45 সংবাদপত্রের পৃষ্ঠায় তন্ন তন্ন চোখ রেখে বলাবলিও তার রোজ নামচার একটা বিশেষ আইটেম। যারা রোজ সারা রাত জেগে সাদা পৃষ্ঠা কালো করেন তাদের পরিশ্রম এবং ক্লান্তিকে যথোপযুক্ত মর্যাদা দিতে গার্গীর কোনোদিনই ক্লান্তি নেই। সারা বিশ্বে কোথায় কি ঘটে চলেছে তা না জানা তক একটা মূর্খ মূর্খ অনুভূতি ঘুরিয়ে ওঠে তার শরীরে। তার বান্ধবীরা যাকে বোকা বোকা লাগা বলে। পিটিএস এর অক্ষরগুলিকে গোগ্রাসে গেলার পর তবেই যেন
বিশেষজ্ঞ থেকে বিশেষজ্ঞ হয়ে ওঠে গার্গী, অন্তত সেদিনকার মতো। আজও পঞ্চম পৃষ্ঠায় পৌঁছানোর পর একটা চমকপ্রদ খবরে তার চোখ আটকে রইল। শুধু চমকপ্রদই তা নয়, বেশ রহস্যময়ও। সংবাদে প্রকাশ, কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কোনো এক বীরভঙ্গপুরের রাজবাড়িতে বেশ রহস্যজনকভাবে খুন হয়েছেন সে বাড়ির রানীমা। রানীমার বয়স হয়েছিল প্রায় 77। গত 4-5 বছর ধরে তিনি চলশক্তিহীন হয়ে পড়েছিলেন ব্যথাজনিত ব্যথায়। তবু তার স্মৃতিশক্তি, বিবেচনা বোধ, রাজকীয় মেজাজ খুবই অটুট ছিল এখনো। বছর 10 আগে রাজা ব্রজেন্দ্রলাল মিত্র মারা যাওয়ার পর রানী লাবণ্যপ্রভা বাস করতেন রাজপ্রাসাদে। তিনি ছাড়াও রাজপ্রাসাদে বাস করতেন তার বহু আশ্রিতরা, কেউ একা, কেউ সপরিবারে। দিন 4 আগে রঙিন সাইড ব্যাগ কাঁধে দাড়ি গোঁফওয়ালা এক যুবক রাজপ্রাসাদে হঠাৎ হাজির হয় সাংবাদিকের পরিচয়ে। রাজপ্রাসাদের একটি ঘরেই থাকতো সে, চোখে হালকা ফ্রেমের চশমা, হাতে সর্বক্ষণই লেখার প্যাড ও কলম। গত 4 দিন ধরেই সে কখনো রানীমার কাছে, কখনো আশ্রিতাদের কাছে নানা রকম তথ্য সংগ্রহ করত আর সেগুলো নোট করত মনোযোগ সহকারে। যুবকটির বিশেষত্ব হলো সে লেখালেখি করে বাঁ হাতে, কিন্তু খাওয়া দাওয়া বা অন্য কাজের সময় ব্যবহার করে ডান হাত। খুব বেশি কথা বলে তা নয়, কিন্তু যখন বলে একটু উত্তেজিত দেখায় তাকে। গতকাল দুপুরে আরও কিছু জিজ্ঞাসাবাদ করার ছুতোয় সে রানীমার ঘরে ঢুকেছিল। ঘণ্টাখানেক পরে সে চলে যাওয়ার পরই আবিষ্কৃত হয় রানীমার নিস্পন্দ শরীর পড়ে আছে বিছানায়। তার গলার নলিটি কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা, রক্তে ভেসে যাচ্ছে বিছানা। তারপর অনেক খোঁজাখুঁজির পরও সেই যুবককে দেখা যায়নি সে তল্লাটে। যুবকটি রাজবাড়িতে ঢোকার সময় জানিয়েছিল সে কলকাতায় থাকে, পেশায় ফ্রিল্যান্স সাংবাদিক, তবে ছবিও আঁকে মাঝে মধ্যে। এখন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে পুরনো রাজবাড়িগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করছে একটি পূর্ণাঙ্গ লেখা তৈরি করবে বলে। প্রাসাদের আশ্রিতরা তাকে সাংবাদিক বাবু বলেই জানত। রানীমার কাছে সে নাম বলেছিল অশেষ রয়। কী কারণে খুনটি হলো তা সবার কাছেই ভারী রহস্যজনক। পুলিশ তদন্ত করছে। সংবাদটিতে 2 চোখ বুলিয়ে ভারী আশ্চর্য হলো গার্গী। খুনের খবরটি যেমন তার কাছে বিস্ময়কর, তেমনি সেই সাংবাদিকের লেখার বিষয়বস্তুটিও। পুরনো রাজবাড়িগুলি নিয়ে লেখার কথা সে নিজেও কতবার ভেবেছে, কিন্তু এহেন রোমাঞ্চকর একটি লেখা তৈরি করতে এসে হঠাৎ এক বৃদ্ধা পঙ্গু রানীমাকে খুন করতে গেল কেন সেই অদ্ভুত দাড়ি গোঁফওয়ালা লোকটি? কতক্ষণ এই রহস্যের ভিতরে নিজেকে ওতপ্রোত রেখেছিল গার্গী তা তার স্মরণে নেই। হঠাৎ টেবিল ঘড়িটার দিকে চোখ পড়তে চমকে ওঠে। সময় 10টা ঘর ছুঁই ছুঁই। বিতর্ক প্রতিযোগিতার উদ্যোক্তারা বলেছেন অন্তত 12টার মধ্যে হাজিরা দিতে প্রতিযোগীদের। দ্রুত স্নান খাওয়া সেরে একরাশ উত্তেজনার মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে নির্দিষ্ট সময় হাজির হলো গার্গী। সময়ানুবর্তিতা তার যেমন পছন্দের তেমনি কর্তব্যবোধ। আসলে সে যে কোনো ব্যাপারেই ভীষণ সিরিয়াস। বিতর্কে নামার ঘণ্টাখানেকের মধ্যে সে তার ব্যাগ খুলে চোখ রাখল নির্দিষ্ট কাগজটিতে, যাতে তার আলোচ্য বিষয়টি লেখা আছে বিশদভাবে। সেই দিনটা গার্গীর জীবনের এক লাল অক্ষরের দিন। রাষ্ট্রবিজ্ঞানের এই বিতর্কে সেই একমাত্র প্রতিনিধি যে কিনা সায়েন্স স্ট্রিমের ছাত্রী। স্বভাবতই বিচারক, অধ্যাপক, শ্রোতা সবাই কৌতূহলের দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, তবে সে নিরাশও করেনি তাদের। তার বাচনভঙ্গি বরাবরই ভারী সাবলীল, তার বিশ্লেষণ বোধও তীক্ষ্ণ। বিষয়বস্তুটি উপস্থাপনাও করল খুবই সহজ, বিশদ, প্রাঞ্জল এবং নিপুণভাবে। বিতর্কের পক্ষে সে এমন বিপুল তথ্যাবলী হাজির করল শ্রোতাদের সামনে যে তার বক্তব্য শেষ হওয়ার পর অডিয়েন্স ফেটে পড়ল তুমুল হাততালিতে। বিচারকরাও এক বাক্যে ঘোষণা করল, গার্গী মুখার্জি প্রথম। গার্গী তখনও এক ঘোরের মধ্যে আছে। মঞ্চ থেকে নামার পর এতজনে এতভাবে প্রশংসা করল যে সে বহুক্ষণ অভিভূত হয়ে রইল নিজের ভিতরে। কে একজন ভিড়ের মধ্যে থেকে হঠাৎ তাকে এক অলিখিত উপাধিতে ভূষিত করল, মিস ইউনিভার্সিটি, মিস ইউনিভার্সিটি। ইয়ার্কি করেই বলেছে, তবু এই ঘোরের মধ্যে উপাধিটি তার মন্দ লাগলো না। সে তেমন রূপসী নয়, সে কখনো মিস ইউনিভার্স হতে পারবে না, সে যোগ্যতা তার নেই, বাসনাও নেই, কিন্তু মিস ইউনিভার্সিটি, বাহ,
বেশ ভালো বলেছে তো ছেলেটা, নিশ্চয়ই কোনো ছাত্র। দু একজন পরিচিত অধ্যাপকও তাকে কংগ্রেস জানিয়ে গেলেন। শেষে হাতে তুলে দেওয়া হলো উইনার্স কাপ, সুদৃশ্য সার্টিফিকেট, সেই সঙ্গে একগুচ্ছ ভারী ভারী বই। বইয়ের প্যাকেজটি সবচেয়ে পছন্দ হলো তার। বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু, যে কখনো বিক্রয় করে না। বাড়ি ফিরতেই তার মা বললেন, সে কি রে, তুই ডিবেটে ফার্স্ট হয়েছিস? এ তো ভাবাই যায় না, ছোটবেলায় যা মুখচোরা ছিলি তুই। গার্গী অদ্ভুতভাবে হাসল। মা জানে না এই বছরে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে সে রীতিমতো এখন মুখরা। তার তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্নবাণে কখনো ঘাবড়ে যান অধ্যাপক বৃন্দ, তার শানিত আক্রমণকে সমীহ করে ক্লাসের ছাত্রছাত্রীরা। আসলে গার্গী ভীষণ স্পষ্ট বক্তা, কাউকেও রেয়াত করে চলে না আজকাল, অন্তত অন্যায়ের প্রতিবাদ করতে। বিতর্কে প্রথম হয়ে পুরস্কার জিতেই সে যে রেহাই পেল তা নয়। তার বিশুদ্ধ গণিত বিভাগের ছাত্রছাত্রীরা পরের দিন তাকে চেপে ধরল। আই গার্গী, আমরা অনেকেই তো তোর ডিবেট কম্পিটিশনে যাইনি, কি বিতর্ক করে ফার্স্ট হলে আমাদের শোনা। আজ ক্লাসে ডেইসে দাঁড়িয়ে তোর বক্তৃতা দিয়ে তাক লাগিয়ে দিস সবাইকে। গার্গী এড়াতে চাইছিল, কিন্তু সুপ্রতিম, শঙ্খলেখা, রিতেশ, বুম্বা, স্বাগতা এরা কয়েকজন এমন নাছরবান্ধা হলো যে গার্গীকে উঠতেই হলো ডেইসে। তারপর সেই বক্তব্য রেকর্ডের মতো পুনর্বার আবারও তুমুল হাততালি। সবাই উদ্ভাসিত হয়ে বলল, আমাদের ডিপার্টমেন্টের মান বাড়ালি তুই। হেড অব দ্য ডিপার্টমেন্ট এসকেজি পর্যন্ত তার স্বভাবসিদ্ধ গম্ভীর অথচ মৃদুভাষে তার পিঠ চাপড়ে বললেন, গুড। এভাবে বেশ কয়েকদিন প্রশংসার উচ্ছ্বাসে ডুবে থাকার পর হঠাৎ দিন 15 বাদে আর এক সকালে সংবাদপত্রের পৃষ্ঠায় তার চোখ আটকে গেল। এবার সংবাদ নয়, বিজ্ঞাপন। সেই বীরভঙ্গপুরের ঘটনার জের টেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 3য় পৃষ্ঠার ডান দিকের উপরের কলামে। বীরভঙ্গপুরের নামটি দেখেই গার্গীর কৌতূহল হলো। বিজ্ঞাপনটি খুবই অদ্ভুত আর বিস্ময়কর। তার বয়ানটি এই রকম: বীরভঙ্গপুর রাজপ্রাসাদে রানীমা লাবণ্যপ্রভা মিত্রর মৃত্যুতে তাঁর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে উত্তরাধিকারী বিহীন। যদি এ দেশে কোথাও তাঁর কোনো উত্তরাধিকারী জীবিত থাকেন, তাহলে তিনি বা তাঁরা এই বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদি সহ রাজবাড়িতে ট্রাস্ট বোর্ডে নিযুক্ত অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করবেন। যিনি বা যারা উত্তরাধিকারী হিসেবে দাবি প্রতিষ্ঠা করতে পারবেন রানীমার বিপুল ধন সম্পত্তি, রাজবাড়ি, জমিজমা সবকিছুরই মালিক, তাকেই ঘোষণা করা হবে বা তাদেরকে। যদি কেউ ভুয়ো প্রমাণাদি নিয়ে উত্তরাধিকারের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করেন, তবে তাকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি পড়েই গার্গী লাফিয়ে উঠল প্রায় ছেলে মানুষের মতো। যে প্রসঙ্গটি গত কয়েকদিন তার ভিতরে হাজারবার ঢালাউপুড়ো হয়েছে, সেই কাহিনীটি হঠাৎ সংবাদপত্রের পৃষ্ঠায় এভাবে ফিরে আসবে তা ভাবতেই পারেনি সে। আগের দিন প্রকাশিত সংবাদটির সঙ্গে আজকের বিজ্ঞপ্তি যুক্ত করলে রাজবাড়ির রহস্যটি খুবই যে রোমাঞ্চকর হয়ে ওঠে তাতে সন্দেহ নেই। কিভাবে হঠাৎ এক অপরিচিত সাংবাদিকের হাতে খুন হলেন বীরভঙ্গপুরের রাজবাড়ির রানীমা, তার হত্যা রহস্যের কি তদন্ত হলো, তার জট এতদিনে খুলেছে কিনা, এর কোনো কিছুই গার্গীর জানা হয়নি। এর আগেই উত্তরাধিকারী চেয়ে এই বিজ্ঞপ্তি দ্বিগুণ কৌতূহলকে বাড়িয়ে দিল তার ভিতরে। তাহলে কি এই দাঁড়ায় যে রানীমার কোনোভাবে মৃত্যু হলে তার বিপুল সম্পত্তি অন্য কারোর হাতে বর্তাবে? তার মানে রানীমার খুনের পেছনে কারো সুনির্দিষ্ট মোটিভ কাজ করছে, উত্তরাধিকারী হওয়ার মোটিভ। সে মোটিভ তাহলে কার? সেই তথাকথিত সাংবাদিকের, না অন্য কারো? সমস্ত বিষয়টি আরো কয়েকবার মনের মধ্যে নাড়াচাড়া করার পর ক্রমশ উত্তেজিত হয়ে উঠতে লাগলো গার্গী। এই ধরনের কোনো রোমাঞ্চকর বা রহস্য ঘন ঘটনা তার কানে এলে কিংবা সংবাদপত্রে পড়লে আজকাল এক ধরনের টেনশন চাড়িয়ে যায় ভেতরে। তা সে কোনো বস্তি বাড়ির কোনো একটি শিশু শ্রমিকের দৈনন্দিন লড়াইয়ের কথাই হোক, অথবা কোনো তরুণ খেলোয়াড়ের খুব সামান্য পরিবার থেকে দ্রুত উত্থানের কাহিনীই হোক, কিংবা 30-এর দশকে লখনৌ থেকে আসা কোনো বাইজির চমকপ্রদ স্মৃতিকথাই হোক। আর আশ্চর্য, রোজই কোনো না কোনোভাবে এই ধরনের স্টোরি তার নজরে ঠিক চলেই আসে। সঙ্গে সঙ্গে সেই স্টোরিতে সাহিত্য মিশেল দিয়ে সে প্রতিদিন চমক দিতে চায় সংবাদপত্রের পাঠকদের।
তবে এর আগে কোনো খুনের ঘটনা তাকে আলোড়িত করেনি এভাবে। কেন যেন তার মনে হচ্ছে বীরভঙ্গের কাহিনীটিতে কোনো দারুণ চমক অপেক্ষা করছে তার জন্য। জায়গাটা কলকাতা থেকে 3.5 ঘন্টার পথ। ওদিকে কখনো যায়নি গার্গী। একেবারেই অচেনা অজানা জায়গা, অপরিচিত বলেই বীরভঙ্গপুর সম্পর্কে তার কৌতূহল আরও উস্কিয়ে যাচ্ছে তার মনে। সেখানে তার মতো একজন মেয়ের পক্ষে ঘটনার উৎস খুঁজতে যাওয়া কি সত্যি সম্ভব? কিভাবে যাবে সেখানে? কি পরিচয়েই বা যাবে? হঠাৎ এই আনকা ব্যাপারটা নিয়ে তার মাথায় জট পাকিয়ে যেতে কয়েকদিন রাতে তার আর ঘুমই এলো না। কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে কোনো এক বীরভঙ্গপুরের রাজবাড়িতে একটি নৃশংস খুনের ঘটনার জেরে খুঁজতে যাওয়া এই যেন প্রায় শার্লক হোমসের মতোই অ্যাডভেঞ্চার। গোয়েন্দা উপন্যাস পড়ার দিকে তার বরাবরের ঝোঁক। আগাথা ক্রিস্টি কিংবা আর্থার কোনান ডয়েলের কোনো বই হাতে পড়লে সে একেবারে গোগ্রাসে গিলে ফেলে। শুধু পড়েই তা নয়, পড়ার পর খুনের মোটিভ, খুনির চালচলন, গোয়েন্দা প্রবরের তদন্তের ধারা সে খুঁটিয়ে খুঁটিয়ে ভাবে। আর মনে মনে এও চিন্তা করে সে গোয়েন্দা হলে এই হত্যা রহস্যটির কিনারা করতে পারবে কি না। তারপর নিজের মনে মনে হেসেও ফেলে সে। তার এই অলীক অদ্ভুত ভাবনার কথা ভেবেই বীরভঙ্গপুরের রানীমার করুণ পরিণতির কথাও তাকে ভাবালো। খুবই ভাবল সে। যত না খুনের মোটিভ নিয়ে, তার চেয়েও বেশি সেই সাংবাদিকটিকে ঘিরে ঘূর্ণায়মান হলো তার ভাবনার আবর্ত। গার্গী নিজেও ভবিষ্যতে কোনো এক বিখ্যাত কাগজের সাংবাদিক হওয়ার উচ্চাশা পোষণ করে। অভিনব সংবাদের পিছু পিছু ধাওয়া করে তার ভেতরকার খুঁটিনাটি বার করার মধ্যে যে একটা অদ্ভুত থ্রিল আছে তা রিলিজ করে। অথচ একজন সাংবাদিক কিনা রাজবাড়ি নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক বিধবা বৃদ্ধা রানীমাকে খুন করে পালিয়ে এলো চুপি চুপি। কি অদ্ভুত, কি আশ্চর্য! কিন্তু গার্গী তখন এও ভাবতে শুরু করেছে এক্ষেত্রে সাংবাদিক যুবকটির মোটিভই বা কী হতে পারে? সে কি রাজবাড়ির সঙ্গে কোনোভাবে যুক্ত? ভাবনাটা আরও গাঢ় হলো এই কারণে যে রানীমার খুনের সঙ্গে হয়তো তার বিপুল উত্তরাধিকারিত্বের একটা প্রশ্ন জড়িয়ে আছে। এরকম একটা অনুসন্ধিৎসা নিয়েই বিশ্ববিদ্যালয়ের ক্লাস করার ফাঁকে ফাঁকে গার্গী কয়েকদিন ধরে খোঁজ খবর নিতে লাগলো। অশেষ রায় নামে কোনো সাংবাদিক কোনোভাবে আবিষ্কার করা যায় কিনা। নানান ধরনের ফিচার লেখার সুবাদে প্রায় সব সংবাদপত্রের অফিসেই তার অল্প স্বল্প যোগাযোগ যাওয়া আসা আছে। সব অফিসেই কোনো না কোনো সাংবাদিক অথবা বার্তা সম্পাদক কিংবা খোদ পত্রিকা সম্পাদকের সঙ্গে মোটামুটি তার জান পেহচান হয়ে গেছে গত 2-3 বছরের যাতায়াতের ফলে। কিন্তু কয়েকদিন ফোনাফুনি ঘোরাঘুরি করার পর সে তার অনুমান মতো ব্যর্থই হলো। সব কাগজের অফিস থেকেই তার চেনা জানারা কেউ ঠোঁট উল্টে, কেউ কাঁধ শাক করে অথবা জিভে চুকচাক করে জানিয়েছে, সরি গার্গী, অর্থাৎ যে যুবকটি বীরভঙ্গপুর রাজবাড়িতে গিয়েছিল হয় সে আদেও সাংবাদিক নয়, অথবা তার নাম হয়তো অশেষ রায় নয়, অন্য কিছু। এক্ষেত্রে নাম গোপন করাটাই স্বাভাবিক। অবশ্য তার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে খবরের কাগজের রিপোর্টিং থেকে। সাংবাদিক যুবকটি বাঁ হাতে লেখে এবং আরও বড় কথা, ছবি আঁকার অভ্যেসও রয়েছে তার। তাহলে যদি সাংবাদিক না হয় তাহলে এমন কোনো শিল্পী হতে পারে যে বাঁ হাতে ছবি আঁকে। সে যাই হোক, সেই রাজবাড়িতে খুনের ঘটনাটি যতটা চমক দিয়েছে ততটাই তাকে উস্কে দিয়েছে সেই তথাকথিত সাংবাদিক কাম শিল্পীর ফিচারের বিষয়টি। গত 2-3 বছরে গার্গী এত ফিচারের পেছনে দৌড়েছে, তার ছোট্ট নোটবইটি সংগ্রহ করেছে কত না কত খুঁটিনাটি স্টোরি, কিন্তু কখনো এইসব পুরনো রাজবাড়ি নিয়ে সে মাথা ঘামায়নি। এ যুগে রাজা নেই, তাদের রাজত্ব নেই, থাকবার কথা নয়, কারণ সরকারি আইন বলে এইসব রাজা তথা জমিদারদের রাজত্ব অনেকদিন আগেই কেড়ে নেওয়া হয়েছে। শুধু অতীত দিনের ছায়া হয়ে পড়ে আছে তাদের আভিজাত্য এবং গড়ে যাওয়া বিশাল অট্টালিকাগুলি, সেই সঙ্গে রাজবাড়ির বর্ণাঢ্য সব ইতিহাস। ভাবতে ভাবতে ভীষণ উত্তেজিত হয়ে উঠল গার্গী। মনে হলো তার এক্ষুনি একবার বীরভঙ্গপুরে যাওয়াটা খুবই জরুরি। এহেন একটি নৃশংস খুনের ঘটনার পর রাজবাড়ির অতীত ইতিহাস টেনে বার করার পক্ষে এই হলো উপযুক্ত সময়। কথার পৃষ্ঠে বেরিয়ে আসবে চমক দেওয়া সব কাহিনী, হয়তো অনেক লোমহর্ষক গল্পও, অনেক বর্ণাঢ্য চরিত্রের সন্ধান পাওয়া যাবে সেই প্রাচীন অট্টালিকার চত্বরে। কিন্তু যাওয়া বললেই তো আর যাওয়া নয়। অচেনা জায়গা, অচেনা পথঘাট, বিশেষ করে কলকাতা থেকে যখন এতখানি দূরে, সেখানে হুট করে গার্গী একা যায় বা কি করে?
কলকাতার পথঘাট তার চেনা। এখন এখানকার অলিগলিতে সে অনেক রাত পর্যন্ত স্বাচ্ছন্দ্যে হেঁটে চলে বেড়াতে পারে। হঠাৎ ফুটপাতে উবু হয়ে বসে নোট নিতে পারে কোনো ফুটপাত বাসিন্দার জীবন কথার। কিন্তু অত দূরে ঠিক মফস্বল শহরও নয় যে গিয়ে কোনো হোটেলে উঠে পড়বে। কিছুক্ষণ নিজের ভিতরে ডুব দিয়ে চক্কর দিতে দিতে হঠাৎই মনে পড়ে গেল তার বিশ্ববিদ্যালয়ের এক বান্ধবী শঙ্খলেখার কথা। খুবই শান্ত মার্জিত স্বভাবের, মাঝারি ধরনের রূপসী শঙ্খলেখা পড়াশুনো করে এবং বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে। কিছুকাল আগেই কথায় কথায় বলেছিল তার বাড়ি ঝাড়গ্রামের দিকে কোথাও, কোনো এক বর্ধিষ্ণু গ্রামে। ঝাড়গ্রাম পর্যন্ত ট্রেনে গিয়ে তারপর বাস ধরে আরো কিছুক্ষণ। জায়গাটার নাম এই মুহূর্তে গার্গীর মনে না পড়লেও সে জানে প্রতি 15 দিন অন্তর অন্তর শনিবার হাওড়া থেকে ট্রেন ধরে সেই গাঁয়ের বাড়িতে যায় শঙ্খলেখা। রবিবার কাটিয়ে সোমবার ভোরেই আবার কলকাতা ট্রেন ধরে। যতদূর মনে হচ্ছে বীরভঙ্গপুর জায়গাটা ঝাড়গ্রামের কাছেই কোথাও হবে। তাহলে হয়তো শঙ্খলেখার কাছে হাল হদিশ পাওয়া যেতে পারে বীরভঙ্গপুরের। ঠিক যেমনটি মনে হওয়া অমনি পরদিন গার্গী হস্টেলে গিয়ে পাকড়াও করলো শঙ্খলেখাকে। হ্যাঁ রে শঙ্খলেখা, তুই কি বীরভঙ্গপুরের নামটা কোথাও শুনেছিস? গ্রন্থকিট মেয়ে শঙ্খলেখা সারাক্ষণ অঙ্কের গভীর সমস্যার ভিতরে ডুবে থাকতেই পছন্দ করে। গার্গীর আচমকা প্রশ্নে তার দীর্ঘ চোখের পাতা আস্তে আস্তে করে তোলে। হঠাৎ বীরভঙ্গপুর নিয়ে তোর কি কাজ? শঙ্খলেখার বলার ভঙ্গি দেখেই গার্গী অনুমান করে ফেলল বীরভঙ্গপুর নামটা তার খুবই চেনা। সে উৎসুক হয়ে বলল, ওখানকার রাজবাড়ি নিয়ে একটা স্টোরি বেরিয়েছে কাগজে, নিশ্চয়ই দেখেছিস খবরটা? শঙ্খলেখা মিষ্টি করে হাসল। এই রে, তোর মাথায় সেই রাজবাড়ির ভূত চেপেছে নাকি? গার্গীর তখন আর তর সইছে না। আরে বলবি তো, তুই ব্যাপারটা জানিস কি না? একটু একটু জানি বলেই তো তোকে লেজে খেলাচ্ছি। তবে বীরভঙ্গপুর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, কিন্তু গ্রামের ব্যাপার তো, দূরে হলেও রাজবাড়ির ব্যাপার স্যাপার বলে ওখানে খুব একটা হইচই পড়ে গেছে ঘটনাটা নিয়ে। তার উপর একটা লোকাল নিউজ পেপারের মাঝে মধ্যে স্কুপ নিউজ হিসাবে ঘটা করে ছাপছে ব্যাপারটাকে। তাই? গার্গী ভীষণ উৎসাহিত হয়ে পড়ল শুনে। পড়েছিস খবরগুলো? খুব ইন্টারেস্টিং। মোটামুটি ইন্টারেস্টিংই বলতে পারিস। রাজবাড়ির ঘটনা তো, তাতে তো একটু কেচ্ছা কাহিনী থাকবেই। কেচ্ছা? গার্গীকে একটু ভুঁড়ো কুচকোতে দেখা যায়। শঙ্খলেখা হাসল। আসলে কি জানিস, সাধারণ ঘরে যেটা আকছার ঘটে, সেই ঘটনাটাই রাজবাড়িতে ঘটলে সেটা মুখরোচক হয়ে যায় লোকের মুখে ঘুরে ঘুরে। গার্গী এবার ঝুঁকে পড়ল। তাহলে একদিন তো ওখানে যেতে হচ্ছে, নিয়ে যাবি আমাকে? তুই যাবি সেই বীরভঙ্গপুরে? শঙ্খলেখাকে বেশ আশ্চর্য হতেই দেখা যায়। কেন রে? তুই তো জানিস আমার আবার এই ধরনের খবর সংগ্রহ করার একটা বাতিক আছে। কেন কে জানে আমার ভারী ইচ্ছে হচ্ছে সমস্ত ব্যাপারটা খুঁটিয়ে জানতে। হয়তো দারুণ একটা স্টোরি বেরিয়ে আসবে ওর ভিতর থেকে। শঙ্খলেখা খানিকক্ষণ হতবাক হয়ে থাকে গার্গীর মুখের দিকে। গার্গী মাঝে মধ্যে কিসব যেন লেখালেখি এই কাগজে ও কাগজে, তা নিয়ে শঙ্খলেখার কোনো মাথা ব্যথা কোনোদিনও হয়নি। তার একমাত্র চিন্তাভাবনা ম্যাথসের জটিল প্রবলেমগুলো নিয়ে। কিন্তু গার্গী অত দূরে সেই বীরভঙ্গপুরের রাজবাড়িতে যেতে চায় শুনে তো আশ্চর্য হওয়ারই কথা। কিন্তু গার্গীর আগ্রহে সে তৎক্ষণাৎ জল ঢেলে দিয়ে বলল, দূর, তোর মাথা খারাপ নাকি? একবার এক সাংবাদিক গিয়ে খোদ রানীমাকে খুন করে এসেছে। তারপর তার ওই রাসরা সোনার গয়না, টাকা কড়ি, জমি জমা কে পাবে তা নিয়ে দিনরাত লাঠালাঠি চলছে ওখানে। সেই সব ওখানকার স্থানীয় কাগজে ছেপেছে, তাই নিয়ে আরো হুলস্থুল। সেই স্থানীয় সাংবাদিক দ্বিতীয়বার রাজবাড়িতে যেই খবর আনতে গেছে, লোকজন তাকে ধরে বেদম পিটিয়েছে। সে কি? গার্গী বিস্মিত। হ্যাঁ, আবার তুই যদি ওখানে সাংবাদিক হয়ে যাস তা তোকেও। বলতে বলতে শঙ্খলেখা হেসে গড়িয়ে পড়ে। হাসলে আবার শঙ্খলেখার উজ্জ্বল শ্যামবর্ণ গালে চমৎকার টোল পড়ে দুটো। গার্গী এক মুহূর্তে থমকায়। শঙ্খলেখাকে নিয়ে যদি স্পটে যায়
তাহলে সত্যি কি ঘটতে পারে বোধহয়, তাই ভেবে নিল মনে মনে। পরক্ষণেই হেসে বলল, তবে মেয়ে সাংবাদিক তো বোধহয় পিটুনি দেবে না। শঙ্খলেখা কিন্তু তাকে নিরুৎসাহ করে ঠোঁট টিপে হাসল, বলল, শোন, রাজবাড়ির ভূত তুই মাথা থেকে ঝেড়ে ফেল। ওইসব রূপকথা কেউ শুনতে চায় না, বুঝলি, জানতেও চায় না। গার্গী অবশ্য এক বিন্দুও নিরুদ্যম হতে নারাজ। তার স্বভাবই এই যে কেউ যদি তাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সে দ্বিগুণ উৎসাহে সে কাজে ঝাঁপিয়ে পড়বেই। শঙ্খলেখা আসলে ভীতু স্বভাবের, অধিকাংশ মেয়েরাই যেমন হয়ে থাকে আর কি। যেহেতু বিপদের গন্ধ আছে, ভাবতে ভাবতে হঠাৎ কি মনে হতে সে জিজ্ঞাসা করে, কিন্তু একজন সাংবাদিক সেখানে গিয়ে পিটুনি খেলো, এটা ভাবতে আমার আশ্চর্য লাগছে। শঙ্খলেখা তার চোখ মুখে একটা ভয় ভয় অভিব্যক্তি ফুটিয়ে তুলে বলল, না রে, রাজবাড়িতে নাকি হরিশঙ্কর চৌধুরী বলে একজন লোক আছে। এককালে রাজবাড়ির লেঠেল ছিল, এখন অবশ্য আর নাকি লেঠেলগিরি করার স্কোপ নেই। তাছাড়া লোকটার বয়স হয়েছে, কিন্তু এখনো নাকি লোকটা ভারী ভয়ঙ্কর, তার যা বিশাল চেহারা। ও, গার্গী সেই ভয়ঙ্কর হরিশঙ্কর চৌধুরীর চেহারাটা মনে মনে কল্পনা করে নেয়। তারপর একটু থিতু হয়ে জিজ্ঞাসা করল, আর কি কি জেনেছিস তুই? জেনেছি মানে যে আপাতত রাজবাড়ির কোনো উত্তরাধিকারী নেই। হরিশঙ্কর চৌধুরীর মতো আরও বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে রাজবাড়িতে রয়ে গেছে আশ্রিত হিসাবে। তারা এখন চাইছে রাজবাড়ির উত্তরাধিকারিত্ব তাদের উপর বর্তাক, কিন্তু রাজবাড়ির ট্রাস্টি বোর্ডের যে উকিলবাবু আছেন তিনি তা মানতে চাইছেন না। বলছেন প্রয়োজন হলে গভর্নমেন্টের ঘরে চলে যাবে এত বড় সম্পত্তি। গার্গী এতক্ষণে জোরে জোরে ঘাড় নেড়ে বলল, ঠিকই তো বলেছেন উকিলবাবু, তার হেঁটে মাথা আছে বলতে হবে। আইন অনুযায়ী উত্তরাধিকারবিহীন সম্পত্তি তো সরকারেরই বর্তায়। শঙ্খলেখা হাসল খুক খুক করে, কিন্তু সত্যি কথাটা বলে ফেলায় উকিলবাবুর হেঁটে আর মাথা থাকবে না। সেই হরিশঙ্কর চৌধুরী নাকি উকিলবাবুকে বলেছেন যে লাশ ফেলে দেবেন, এসব বলে শাসিয়েছেন। বলেছেন কর্তাবাবুদের হুকুমে একবার নাকি বহুকাল সে আগে লাশ ফেলেছে, না হয় আরও একটা ফেলবে, কিন্তু এইসব সম্পত্তির হক ছাড়বে না। আমি না থাকলে রানীমার সাধ্য কি এত বড় সম্পত্তি আগলে রাখেন, এসব বলেছেন। গার্গী থম মেরে গেল, তাই নাকি? হ্যাঁ। এবার শঙ্খলেখা তার কণ্ঠস্বরকে আরো একটু খাদে নামালো, যেন তার কথা সেই বীরভঙ্গপুরের লোকে শুনে ফেলবে। বলল, তার হুমকি শুনে এখন এলাকার লোক অন্য কথা বলা বলি করছে। বলছে হরিশঙ্কর চৌধুরী নাকি বুড়ি রানীমাকে খুন করেছে, জানিস? তারপর ওই সাংবাদিককে সেই গুম করে পাচার করেছে কোথাও, অথবা হয়তো মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তারপর এমনভাবে প্রচার শুরু করেছে যাতে লোকের ধারণা হয় যে সেই সাংবাদিকটি খুন করে পালিয়েছে। গার্গী এবার যেন চিন্তায় পড়ল। দূর, তা হতে পারে নাকি? না হওয়ার কিছুই নেই, কারণ সাংবাদিক পালিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় সে তার লেখার প্যাড আর কলম ফেলে গেল কেন? গার্গী কিছুক্ষণের জন্য হাঁ হয়ে গেল। বাহ, বেশ বলেছিস তো। আমি বলিনি, সেই স্থানীয় সাংবাদিকটি এত সব কথা তার কাগজে লিখে ছাপিয়েছিল। তার ফলেই তো তাকে পিটুনি খেতে হয়েছে হরিশঙ্কর চৌধুরীর হাতে। বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গার্গী বলল, তাহলে তো তাকে পিটুনি খেতেই হবে। সরাসরি দুটো খুনের চার্জ, নিশ্চিত ফাঁসি হবে প্রমাণ হলে। যাই হোক, আমার তো তাহলে বীরভঙ্গপুরে না গিয়ে আর উপায় নেই শঙ্খলেখা। তুই যাবি? শঙ্খলেখা সত্যি আঁতকে উঠল, হয়তো সেই ভয়ঙ্কর হরিশঙ্কর চৌধুরীর কথা ভেবেই। তারপর বলল, ঠিক আছে, তাহলে বরং আমি পরের বার বাড়ি গিয়ে সব খোঁজ খবর নিয়ে আসি। যদি শুনি কোনো ঝামেলা আর নেই তখন না হয়। দ্যাটস রাইট। এতক্ষণে সহজ হয়ে নিঃশ্বাস নিল গার্গী। দ্যাটস লাইক আ গুড গার্ল বলে আজকালকার ছেলে মেয়েদের কায়দায় কাঁধ শ্রাঁক করার ভঙ্গি করল।
তার ভাবভঙ্গি দেখে তার সঙ্গে হেসে উঠল শঙ্খলেখা। গার্গী অবশ্য সেখানেই থামল না, কিছু একটা ভাবলো কিছুক্ষণ আনমনা হয়ে, যেমন সে সারাদিনের মধ্যে 1000 বার ভেবে থাকে। তারপর বলল, কিন্তু সেই সাংবাদিকের গতি তাহলে কি হলো? সে খুন করে পালিয়ে গেল, না তাকেই খুন করা হলো? অবশ্য ভুয়ো সাংবাদিক যখন, তার হেয়ারবাউটস আমার পক্ষে খুঁজে বার করা সম্ভব নয়। তবে বলে গার্গী হঠাৎ তার হাতের আঙুল তুলে তুড়ি মারার ভঙ্গি করলো। দি আইডিয়া, সে তো আবার শিল্পীও ছিল নাকি? তাহলে এরকম কোনো তরুণ শিল্পী কলকাতার শিল্প জগৎ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেল কিনা, সে হদিশ নেওয়া যেতেই পারে। শঙ্খলেখা গার্গীর টেন্সিটি দেখে অবাক হয়ে উঠেছে ক্রমশ। না, তোর মাথা থেকে সেই রাজবাড়ির ভূত আর নামানো যাবে না মনে হচ্ছে। তরুণ শিল্পীটির হদিশ তুই এখন পাবি বা কি করে? গার্গী মিটিমিটি করে হাসছে। দাঁড়া না, আমার এক নতুন বান্ধবী জুটেছে বুঝলি, তার নাম ডোনা চ্যাটার্জি। তার বাবা একজন কমার্শিয়াল আর্টিস্ট, তিনি নিশ্চয়ই কিছু একটা হাল হদিশ দিতে পারবেন। দ্যাটস দ্য আইডিয়া। বলতে বলতে গার্গী শঙ্খলেখাদের হোস্টেল থেকে বেরিয়ে এলো পথে। সত্যি তার মাথায় এখন রাজবাড়ির ভাবনা বেশ গ্যাঁট হয়ে বসেছে। কতদিন থাকবে তা সে জানে না, এরকম এক একটা বিষয় তার মগজে ভর করে প্রায়শ। তারপর সে অন্ধের মতো ছুটে চলে তার পিছু পিছু। কয়েকদিন পরে একটা দুর্ধর্ষ লেখা সাদা পৃষ্ঠায় নামিয়ে তবে খালাস। তবে এরকম খুনের ঘটনা নিয়ে কখনো মাথা ঘামায়নি এর আগে। বড় রাস্তায় হাঁটতে হাঁটতে প্রথমে যে পাবলিক বুথটি তার নজরে এলো, তার ভিতরে ঢুকে ডায়াল ঘোরালো সে। হ্যালো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ডোনার মা বনানীর গলা। কে? গার্গী? হ্যাঁ আন্টি, ডোনাকে একটু ফোনটা দেবে, খুব জরুরি কথা আছে। জরুরি? বনানী তৎক্ষণাৎ হতাশ করলেন তাকে। ডোনা তো বাড়িতে নেই, বন্ধুদের সঙ্গে আউটিং এ গেছে পরশু, কাল ফেরার কথা ছিল, বোধহয় আটকে গেছে কোনোভাবে। আউটিং এ? কোথায় আন্টি? সে অনেক দূর, গুপ্তিপাড়ায়। হয়তো আজ রাতে ফিরতে পারে, ফিরলে তোমাকে ফোন করতে বলবো, কেমন? ঠিক আছে আন্টি, আমি এখন পাবলিক বুথ থেকে ফোন করছি। আমার বাড়ি ফিরতেও একটু রাত হবে হয়তো আজ, তখন যোগাযোগ করে নেব। বলে ঝুপ করে রিসিভার নামিয়ে রাখলো গার্গী। ডোনার সঙ্গে 3-4-5 আগেই দেখা হয়েছিল তার। কই, তখন তো তাকে সে আউটিংয়ে যাওয়ার কথা বলেনি, বললে সেও হয়তো সামিল হতো তার অভিযানে। পরক্ষণেই অবশ্য মনে হলো, না, ডোনা হয়তো তার ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছে। যা উড়নচণ্ডী স্বভাব ওর। তাহলে গার্গী যেতে পারতো না, সে আবার একটু রক্ষণশীল। একেবারে ঠাকুমা হয়তো নয়, তবে সমাজ সংস্কারের নর্মস কিছুটা তো মেনে চলতে হয় বঙ্গ সমাজে বাস করতে গেলে। ডোনা অবশ্য এত সব মানে না। আসলে ডোনাকে যা দেখেছে গার্গী, সে বড় মড ধরনের। চুলের কারুকাজ, পোশাকের চমকে প্রায় বিপ্লব ঘটায় বিশ্ববিদ্যালয় চত্বরে। হয়তো কোনোদিন ছেলেদের সঙ্গে সিগারেট খেতে শুরু করবে দারুণ মেজাজে, কখনো ছেলেদের হস্টেলে গিয়ে পানীয়। কয়েকদিন আগে এমন একটা মিনি স্কার্ট পরে ক্লাসে এসেছিল যে সারা চত্বরে যেন একটা অস্বস্তি, একটা গুঞ্জন। কিন্তু ডোনার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এমনিতে ডোনার গায়ের রং যাকে বলে সাদা ফর্সা, মেম সাহেবদের মতো তার শরীরের গড়ন। পোশাকেও কখনো তেমনি মেম সাহেব ভাব। ডিজাইনও আমদানি করে প্যারিস কিংবা ফ্র্যাঙ্কফুর্ট ধরনের। এর সঙ্গে গার্গীর বন্ধুত্ব হওয়াটাই আশ্চর্যের, কিন্তু এত সব আশ্চর্য নিয়েই তো জীবন। গার্গী নিজে দুঃসাহসী না হলেও অন্য কারোর দুঃসাহস তাকে চমকে দেয়। সে অনেকবার ভেবেছে এদেশে বাস করেও ডোনা কি করে বিদেশিদের ঢং আত্মীকরণ করলো। সে অবশ্য শুনেছে ডোনারা নাকি কিছুদিন আমেরিকায় বাস করেছে। সেই সুবাদেই কি তার এহেন বোহেমিয়ান জীবনযাপন? পুরো কালনা রোড ড্রাইভ করে এসেছে মন্দার। দিল্লি রোড পড়তেই ডোনা তার কপালের উপর উড়ে আসা চুলের রাশ বা হাতে সরিয়ে দিয়ে বলল, এবার আমি চালাই। মন্দার তার ঘন ছাই রঙের মারুতি ভ্যান থামিয়ে সিট অদল বদল করতে করতে বলল, দিল্লি রোড কিন্তু একটা খুনি রাস্তা। সেদিন যাওয়ার পথে দেখোনি পরপর 2 জায়গায় উল্টে পাল্টে পড়ে আছে ভারী ট্রাকগুলো? একটা অ্যাম্বাসাডার তো দুমড়ে মুচড়ে একাকার অবস্থা হয়ে গেছে, ধান খেতে পড়েছিল ছিটকে।
জোনা কোনো কথা না বলে অ্যাক্সিলেটরে চাপ দিতে শুরু করলো। প্রথমে আস্তে, তারপর গিয়ার বদল করে গতিবেগ বাড়াতে শুরু করলো দ্রুত। পরক্ষণেই এক দমকে কিলোমিটারের কাঁটা ছুঁয়ে ফেলল ৮০ ঘর। তার স্টিয়ারিং এর এক আচমকা মোচড়ের তাল খেয়ে পড়তেই মন্দার আবার বলল, একটু আস্তে চালিয়ে ওঠো না। সেদিন কোথায় যেন দেখলাম রাস্তার পাশের ফলকে লেখা রয়েছে, ইটস বেটার টু বি মিস্টার লেট দ্যান টু বি লেট মিস্টার। অ্যাক্সিলেটরে আরও একটি চাপ দিয়ে কিলোমিটারের কাঁটা ১০০ দাকে ছুঁয়ে দিতে দিতে জোনা বলল, মিস্টার নয়, মিস ডোনা চ্যাটার্জি। বলে খিলখিল করে শরীর দুলিয়ে হাসল। মন্দারকে চমকে দিয়ে ঝড়ের বেগে পার হয়ে চলল দিল্লি রোডের মসৃণ এক ঢালা পথ। সামনেই বিশাল শরীর নিয়ে একটা পাঞ্জাব বডির লরি আসছিল। তার মুখোমুখি হয়েই হঠাৎ কবজির এক মোচড়ে তাকে এমন ভরকি দিল যে ট্রাক ড্রাইভার আর একটু হলেই মারুতি বাঁচাতে গিয়ে নিজেই ধান খেতে উল্টে পড়ছিল আর কি। তার অবস্থা দেখে জিভ চুকচুক করল টোনা। আহা বেচারি। মন্দার প্রায় আটকে উঠল তার গাড়ি চালানোর এরকম রকম দেখে। নার্ভাসও বোধ করলো খানিক, কিন্তু আর কিছু বলতে সাহস হলো না। বললেই হয়তো জোনা আরও এমন কোনো কারিকুরি দেখাতে শুরু করবে যে আজ তাদের কলকাতা না পৌঁছে সোজা ভর্তি হতে হবে কোনো রোড সাইড হসপিটালে, কিংবা লোকালয় ছেড়ে অন্য কোনো লোকে। জোনার গাড়ি চালানোর হাত অবশ্য খুবই ভালো, লং ড্রাইভেও তার অভ্যেস আছে, কিন্তু তার এই অ্যাডভেঞ্চার প্রীতি মন্দারের ভয়ের কারণ। কিছুকাল আগেও জোনাদের একটা গাড়ি ছিল, সে সময় সেই গাড়িটা চালাতো বেশিরভাগ সময়, কিন্তু ক্রমাগত পেট্রোলের দাম বাড়তে থাকায় ২-১ বছর হলো গাড়িটা বিক্রি করে দিয়েছেন তার বাবা। তারপরেও অবশ্য ওর গাড়ি চালিয়ে ড্রাইভিংটা রপ্ত রাখতে ভোলেনি টোনা। তবে যা ভাবনার বিষয় তা হলো তার গাড়ি চালানোর এই ধরনটা বরাবরই বেপরোয়া। তার বেহিসাবি জীবনযাপন, পোশাক আশাক, চাল চলনের মতোই তার উড়নচণ্ডী ড্রাইভিংও। সবসময় সে নিজেকে এক এবং অদ্বিতীয় ভাবতে পছন্দ করে। এখনও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোয়নি, অথচ তার ভাবভঙ্গি, চাউনি, তুখরের সংলাপ সবই এত অসাধারণ যে অন্যের দৃষ্টি কেড়ে নিতে পারে অতি সহজেই। যখন তাদের বাড়ির ড্রয়িং রুমে সাদা ধবধবে হাউস কোটটা পরে বসে থাকে সোফায় গা এলিয়ে, তখন প্রায় রাজহংসীর মতোই তার শরীরে অহংকার। যখন ক্লাসে বসে সুবোধ বালিকার মতো নিষ্পাপ, যেন কিছুই জানে না এমন মুখভঙ্গি করে। তখন অধ্যাপকদের চোখ কিংবা পড়ানো সবই আবর্তিত হয় ডোনাকে ঘিরেই। আবার যখন উঠে দাঁড়িয়ে হঠাৎ শান্ত নিরীহ প্রশ্ন করে বিভ্রান্ত করে দেয় অধ্যাপককেই, তখনও ছাত্রছাত্রী অধ্যাপক সবারই নজর গিয়ে পড়ে তার উপর। আবার যখন বিশ্ববিদ্যালয়ের চত্বরে কিংবা কলেজের লম্বা করিডোর দিয়ে দারুণ মড ফ্যাশনের পোশাক পরে হেঁটে যায় ছিপ নৌকার মতন অনায়াসে ভঙ্গিতে, তখন সে যেন সম্রাজ্ঞী, অন্য কেউ নয়। আবার এখন এই যে তেল চুকচুকে কোথাও বা হঠাৎ একটা স্পট হোল আগলি স্পটের মতন জেগে আছে এহেন দিল্লি রোডের বুক দিয়ে তীব্র গতিতে মারুতি হাঁকিয়ে ছুটছে, তখনও সেই রাস্তার সে একমাত্র চালক এবং অধীশ্বর। ২-১জন ট্রাক ড্রাইভার সত্যি তার গতির কাছে সম্ভ্রম জানিয়ে তাদের দৈত্যকায় ট্রাক স্লো করে দিল সহসা, কিংবা হয়তো চালিকার রূপ এবং সৌন্দর্য দেখে কুর্নিশ জানালো কয়েক লহমা। মন্দার অবশ্য এনজয় করছিল বেশ, সেও গতি পছন্দ করে। গুপ্তিপাড়া থেকে বেরোতে একটু দেরি করে ফেলেছে বলে গোটা কালনা রোডটা সে ঝড়ের গতিতে গাড়ি চালিয়েছে এতক্ষণ। এখন জোনার পাশে বসে তার কবজির অনায়াস দক্ষতা এবং দুপায়ে অ্যাক্সিলেটরের ব্রেক এবং ক্ল্যাচের রিডে সারেগামাপা বাজানোর দক্ষতায় ক্রমান্বয়ে ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার ভঙ্গি। হঠাৎ আলতো আঙুলের ছোঁয়ায় গিয়ার বদলানো, তারই ফাঁকে ফাঁকে জেম্বাকৃতি ফর্সা মুখের উপর ছড়ানো চুলের গুচ্ছ সরিয়ে দেওয়া, সবই মন্দারের কাছে এক স্বর্গীয় দৃশ্য। তবু আবার একসময় ফিসফিস করে বলল, বিয়ালার ডোনা, মোমের পুতুলের মতো মারুতিটা যদি কোনো দৈত্যকায় ট্রাক এক লহমায় চুমু খেতে চায়। আর কি হবে, বড় জোর কিমা হয়ে যাব তুমি, আমি এবং তোমার মারুতি, সবাই। বলে ডোনা অদ্ভুত রহস্যময়ভাবে হেসে ওঠে। বোধহয় আর একটু চাপ দেয় অ্যাক্সিলেটরের ডিটে। মন্দার অগত্যা ক্ষান্ত দিল। পাগলকে সাঁকো নাড়তে না বললেই সে আরো বেশি করে নাড়বে।
ডোনা বরাবর এমনই জেদি, একগুঁয়ে, অবাধ্য কখনো কখনো, কিংবা হয়তো তার হঠাৎ মনে পড়েছে এক্ষুনি তার কলকাতায় ফেরার দরকার এই মুহূর্তে, তাই এই ঝড়বৎ প্রস্থানের তাগিদ। কলকাতা যাওয়ার তাড়া অবশ্য মন্দারের বেশি। বস্তুত গত পরশুই গুপ্তিপাড়া থেকে ফেরার কথা ছিল তাদের। মাত্র এক রাত গুপ্তিপাড়ার একটা আস্তানায় কাটিয়ে তারা কলকাতায় ফিরবে, এমন করারেই সে ডোনার সঙ্গে কলকাতা থেকে বেরিয়েছিল দিন তিনেক আগের এক উমসুম ভোরে। বেরোবার দিন ঠিক এরকমই বলেছিল ডোনা, কিন্তু গুপ্তিপাড়ায় সেই প্রায় পোড়ো বাড়িটায় থাকতে গিয়ে হঠাৎই তার ভালো লেগে গেছিল। যাচ্ছি করে 3 রাত্রির 3 দিন দিব্যি কেটে গেল সেখানে। বেশ অবাকই হয়েছিল মন্দার। ডোনা অবশ্য দারুণ মট ধরনের মেয়ে, এরকমই এলোমেলো উদ্ভ্রান্ত জীবনযাপন করাই তার পছন্দের। তার সঙ্গে হঠাৎ আলাপ হয়ে যাওয়াটা যেমন মন্দারের জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা, তেমনই তার সঙ্গে এভাবে দ্রুত প্রেমে পড়াটাও। তার সঙ্গে পরিচিত হবার সময় মন্দার ভাবতেই পারেনি এহেন বিচিত্র মেয়েটি তার প্রেমে হাবুডুবু খাবে। এখন মন্দারের এমন হয়েছে, ডোনাকে একদিন না দেখলে সে সুস্থির থাকতে পারে না। তবে ডোনার সঙ্গে হঠাৎ করে এভাবে বেরিয়ে পড়াটা তারই প্রথম, তাই সেইটা ছিল তার কাছে পরম বিস্ময়। কদিন আগেই খবরটা দিয়েছিল সে। জানো, বাবার এক বন্ধুর একটা অদ্ভুত ধরনের বাড়ি আছে গুপ্তিপাড়ার কাছাকাছি, বিশাল 3 তলা বাড়ি, তবে ভীষণ পুরনো, অনেকটা মহেঞ্জোদারো টাইপের। চলো না একদিন আবিষ্কার করে আসি। তোমার ওই মারুতি করে, ছাই রঙের এই মারুতি ভ্যানটা সদ্য কিনেছে মন্দার, এখনো তেমন করে আউটিংয়ে বের হয়নি। তাই ডোনার প্রস্তাবটা কিছুটা বুঝে কিছুটা না বুঝে লাফিয়ে উঠেছিল। ফাইন। কতটা ফাইন তা ডোনার সঙ্গে এবার গুপ্তিপাড়া না গেলে সত্যি বুঝতে পারতো না। পুরনো বাড়ি যে আসলে কতটা পুরনো তা না গেলে বোঝা সম্ভবই নয়। ডোনার বাবার বন্ধু একজন ছবি আঁকিয়ে এবং স্বভাবতই বোহেমিয়ান, তাই এমন একটা পোড়ো বাড়ি কিনে ফেলেছেন হঠাৎ করে শখ করে। কিন্তু আশ্চর্য এই যে বাড়িটা কেনার পর রেখে দিয়েছেন প্রায় অ্যাজ ইট ইজ, মহেঞ্জোদারোর আদলেই। জঙ্গল আগাছাও রয়ে গেছে সর্বাঙ্গে। মন্দার সে বাড়ির দশা দেখে আঁতকে উঠেছিল প্রথমটায়। যখন তারা পৌঁছেছিল বাড়ির সামনে তখন ঠা দুপুর, চারিদিকে ঝোপ জঙ্গল, আবর্জনার স্তূপ, সামনে পেছনে ভাঙা পাঁচিল, ঢোকার মুখে ধোঁয়া ওঠা, পথের দুধারে কয়েকটা বাজ পড়া পাম গাছ এবং পাঁচিলের চারপাশে খাঁ শূন্যতা ছাড়া আর কিছুই নেই। বাড়ির সিঁড়ি প্রায় পড়ো, তবুও সিঁড়িটা এমনভাবে বাঁশের প্যালা দিয়ে ভেঙে পড়া ঠেকানো হয়েছে। তার ধাপগুলো পরিষ্কার করে রাখা হয়েছে যাতে কোনো ক্রমে 3 তলায় পৌঁছানো যায়। পুরো 1 তলা 2 তলা তো বটেই, 3 তলার বাকি 6-7খানা ঘরও ডাহা অন্ধকার। শুধু 3 তলার দক্ষিণ প্রান্তে একখানা ঘর কি এক অলৌকিকভাবে রেনোভেট করে আধুনিক কায়দায় সাজানো বসবাসের জন্য। এহেন অদ্ভুত বাড়িতে পৌঁছে বিহুবল মন্দার বলে ফেলেছিল, খুবই বিদঘুটে টেস্ট তো তোমার বাবার বন্ধুর। ডোনা কিন্তু একেবারেই অবাক হয়নি। তার তীব্র লাল হলুদ রঙের স্কার্ট পরা শরীরটাকে নিয়ে ঘুরপাক খেলো এক মুহূর্ত। লাফিয়ে উঠে বলল, আহ কি দারুণ, বলে ডানলপিলো পাতা খাটে ধাঁই করে শুয়ে ওলট পালট খেয়ে নিল একবার। পরক্ষণে উঠে বসে বলল, আসলে এ বাড়ির রহস্য কি জানো? মডার্ন সুযোগ সুবিধার মধ্যে বাস করেও একটা পোড়ো বাড়িতে থাকার রোমাঞ্চ উপভোগ করা, বুঝলে? তাকিয়ে দেখো, এই ঘরখানাটার মেঝেটায় দামি ইটালিয়ান টাইলস, দেওয়ালে প্লাস্টার অফ প্যারিস, ঘরের ভিতরে পরপর সাজানো খাট, আলমারি, ওয়ার্ড্রপ, কিচেন, গ্যাস, প্রেসার কুকার, ক্যাসারোল, ফ্রিজ, বাথরুম, গিজার, শাওয়ার, এমনকি কমোড পর্যন্ত। এ বাড়ির মাত্র একটা ঘরে ইলেকট্রিসিটি, ব্যাস। বাকি সব ঘরে পুরনো আসবাবপত্র, টিকটিকি, মাকড়সা, যান্ত্রিকের বাসা। সব ঘরেই পুরনো মরচে ধরা তালা লাগানো, ঠেললেই চাপ অন্ধকার। রীতিমতো থ্রিলিং। তা এই 3 দিনে মন্দারের জীবনেও এমন এক স্মরণীয় থ্রিল এনে দিয়েছে ধুধু মাঠের মধ্যে থাকা এই প্রাচীন বাড়িটি। যেমন শতাব্দীর ধুলো জমে থাকা মহেঞ্জোদারোর প্রতিম বাড়িটির ইট কাঠ কড়িবর্গা আবিষ্কার করেছে, তেমনি আবিষ্কার করেছে নিজেদেরকে। কয়েকদিন ধরে তারা ফিরে গিয়েছিল সেই মহেঞ্জোদারোর পৃথিবীতে। গুহা মানবদের আদিম জীবনযাপন খুঁজে বেরিয়েছে পাগলের মতো। ডোনা যে শুধু কথাবার্তায়, চালচলনে, বুদ্ধিতেই তুখোর তা নয়, প্রেমের ছলাকলায় সে দুরন্ত পারদর্শী,
তা উপলব্ধি করেছে বারবার। তবু সব অভিজ্ঞতার পরেও মন্দারের মনে হয়েছে জোনাকে সে পুরোপুরি বুঝতে পারেনি। জোনা অধরাই, রহস্যময়ী। যেমন এই মুহূর্তে যে জোনা ঝড়ের মতো ড্রাইভ করে চলেছে, সেও মন্দারের চেনা নয়। হু হু করে তীব্র গতিতে কালো পিচ রাস্তা পেরোতে পেরোতেই হঠাৎই ব্রেক কষে থমকালো হাইওয়ের পাশে একটা ধাবার সামনে। বাঁই করে মারুতির মুখ ঢুকিয়ে দিল গোটা ৬-৭ দড়ির খাটিয়ায় ঝিমোতে থাকা একটা খোলা চত্বরের ভিতরে। মন্দারের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, দাঁড়াও, একটু চায়ের হদিশ করি। মন্দারের ভিতরে ফেরার তাড়া ছিল। হাতের কবজিতে ঘড়ির দিকে নজর রেখে বলল, নামার কি দরকার, এ তো ফ্লাস্কে এখনো খানিকটা চা রয়েছে, ঢেলে দিচ্ছি। জোনা ততক্ষণে দুহাত তুলে আড়মোড়া ভাঙছে এবং তার এতক্ষণের ক্লান্তি দূর করছে। মন্দারের প্রস্তাবকে নস্যাৎ করে দিয়ে বলল, দূর, ফ্লাস্কের চা তো আমার তৈরি করা, এর আগে 2বার খেয়েছি আসার পথে। এখন ধাবার চা না খেলে আমি একটু এন্টু পাচ্ছি না। নামো নামো শিগগির। মন্দার নেমে আসে অনিচ্ছুক পায়। অন্তত বেলা 4টের মধ্যে কলকাতা পৌঁছতে পারলে সে জনসন অ্যান্ড টেনিসন কোম্পানির টেন্ডারটা ধরতে পারবে আজ। ওখানে টেন্ডার জমা দেওয়ার আজ শেষ দিন। গতকালও একটা কোম্পানির টেন্ডার জমা দেওয়ার কথা ছিল তার। কাল সকালে উঠে সে ফিরবো বলতেই জোনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তাকে। দূর, আজ কিছুতেই ফিরবো না। এই বাড়িতে এসে কেমন নেশা ধরে গেছে। পুরো বাড়িতে বাস করার যে এমন থ্রিল তা কে জানতো। বাবার বন্ধু সত্যি যাকে বলে একেবারে জিনিয়াস, প্রায় নাকি এখানে চলে আসেন 2-3 দিনের জন্য। একটার অদ্ভুত অদ্ভুত ছবি এঁকে নিয়ে যান কলকাতায়। কি বিশাল দামে নাকি বিক্রি ছবিগুলো। থ্রিল অবশ্য মন্দারেরও কম হয়নি। বস্তুত জোনার সঙ্গে বসবাসের প্রতিটা মুহূর্তই তার কাছে উত্তেজনায় ভরপুর। জোনা নামের এই ঝোড়ো হাওয়ার তরুণীটি যে প্রতি মুহূর্তে অবলীলায় নিজেকে বদলে ফেলতে পারে তা তার সঙ্গে না মিশলে উপলব্ধি করা সম্ভবই নয়। কিন্তু মন্দার আপাতত আপাদমস্তক ওতপ্রোত হয়ে আছে তার সেই টেন্ডারের ভাবনায়। মাত্র বছর 5-6 হলো সে সাকার হয়েছে একটা ইন্টেরিয়র ডেকোরেশনের ছোট্ট ব্যবসায় নেমে। আর্কিটেকচারের একটি কোর্সে ভর্তি হওয়ার 2-3 বছর পরই হঠাৎ সে সিদ্ধান্ত নেয় চাকরি নয়, স্বাধীন ব্যবসা করে অর্থ উপার্জন করবে। সে জানতো সবসময়ই তার ভিতরে কাজ করে এক আশ্চর্য সৌন্দর্য বোধ। কোনো একটি তরুণীকে দেখে যেমন সে চুলচেরা বিচার করে মেয়েটি যথেষ্ট সুন্দরী কিনা, সুন্দরী না হলে সৌন্দর্যের চাবিকাঠি ঠিক কোনখানে, সুন্দরী না হলে ঠিক কোনখানে তার খুঁত, কোথায় কি প্রসাধন হলে আরও একটি সুন্দরী হয়ে উঠতে পারবে, এই সব। ঠিক তেমনি ইন্টেরিয়র ডেকোরেশনের প্ল্যান করতে গিয়েও সে সচেতন হয়ে পড়ে কিভাবে একটি ঘরকে সাজিয়ে তোলা যায় আরও চমৎকারভাবে। ছোট্ট স্পেসকে শুধু সাজানোর গুণে বাড়ানো যায় তার পরিসর, সৌন্দর্য। মাত্র কয়েক বছর ব্যবসায় নেমেই সে যথেষ্ট খ্যাতি অর্জন করে ফেলেছে। এর মধ্যে তার ছোট্ট কোম্পানি ইনটেক শুধু তরতর করে ব্যবসা বাড়িয়েই চলেছে তা নয়, কলকাতার অনেক নামি দামি ইন্টেরিয়র ডেকোরেশনের কোম্পানিকে টক্কর দিতে চলেছে রীতিমতো। এর মধ্যে লিন্ডসে স্ট্রিটে ছোট্ট একটা অফিস খুলেছে সে। তাতে জনাতিনিক উৎসাহী যুবক যুবতী বেশ মনোযোগ দিয়ে কাজ করে। কখনো সংবাদপত্রের বিজ্ঞাপন দেখে, কখনো বিভিন্ন অফিসে খোঁজ খবর নিয়ে তার টেন্ডারের কাগজ তৈরি করে, নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দেয়। টেন্ডার অ্যাকসেপ্টেড হলে কাজ শুরু করে দেয় নিখুঁত জ্যামিতিক পদ্ধতিতে। কাজ শেষ করেও নির্ধারিত সময়ের মধ্যে। শুধু প্লাইউড, সানমাইকা, টাইলস, কাচের কারিগরিতেই হাজার হাজার টাকা লাভ। ব্যবসা এখন অস্থির মুখে। স্বভাবতই মন্দারকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় কোনো না কোনো সংবাদপত্রে কি টেন্ডারের খবর বেরোলো তা নিয়ে, সেখানে যোগাযোগ করা, টেন্ডার খোলার দিন হাজির থাকা ইত্যাদি। বেশি কাজ ধরার তাগিদে কম লাভ রেখে টেন্ডার দেয় সে। তাতে কখনো ইনটেক কাজ পায়, কখনো পায় না। বহু ক্ষেত্রে নানা বাধা বিপত্তি দেখা দেয়। কত জায়গায় অসৎ আড়তদার এসে ভিড় করে, কতজনকে বিভিন্নভাবে তুষ্ট করতে হয়। কখনো নানা প্রলোভনের হাতছানিও যে আসে না তা নয়। এই 5-6 বছরের মধ্যেই মন্দার জেনে গেছে ইন্টেরিয়র ডেকোরেশনের এই জগৎ দারুণ কম্পিটিটিভ। সারাক্ষণই এক টানাপোড়েনের ভিতরে কাজ করতে হয়। এখানে টিকে থাকতে গেলে প্রবল লড়াই চালিয়ে যেতে হয় সদা সর্বদা, সতর্ক পা ফেলে। প্রতিপক্ষ প্রতিটি কনসার্নই রীতিমতো ধুরন্ধর, চোখের পলক ফেলতে না ফেলতেই হঠিয়ে দেবে অন্যকে। কোনো একটা টেন্ডার ফেল করা মানেই প্রতিযোগিতা থেকে কয়েক ধাপ পিছিয়ে যাওয়া, তার সঙ্গে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ক্ষতি। অতএব প্রতিটা টেন্ডারই মন্দারের কাছে টান টান সতর্কজনক।
কোনো ক্রমেই যেন তার আওতা থেকে ফসকে না যায় তার কাজগুলো। অথচ তার জীবনে এই প্রথম গুপ্তিপাড়া অভিযানে বেরোনোর পর থেকেই পরপর টেন্ডার মিস করার ঘটনা ঘটেই চলেছে। কালও তার অনুপস্থিতিতে নিশ্চিত তার সংস্থার ছেলেমেয়েরা টেন্ডার জমা দিতে পারেনি। প্রায় 2 লাখ টাকার টেন্ডার ছিল সেটা। আজও তাদের 3 লাখ টাকার টেন্ডার জমা দেওয়ার কথা। সম্ভবত এই টেন্ডারটিও মিস হয়ে যাবে স্রেফ ডোনার খামখেয়ালিপনার জন্য। মন্দার বেশ কয়েকবার তাকে স্মরণ করিয়ে দিয়েছে, প্লিজ ডোনা, তুমি ব্যাপারটাকে ইম্পর্টেন্টলি বোঝো। একটা টেন্ডার মিস করা মানে কিন্তু। ডোনা প্রতিবারই খিলখিল করে হেসে উঠেছে। মন্দারকে প্রায় নস্যাৎ করে দিয়ে বলেছে, অদ্ভুত মানুষ তো তুমি। 2-1 দিনের আউটিংয়ে বেরিয়েছ, তাও একটা রোমহর্ষক স্পটে, যেখানে রাতের বেলা 3 তলার বারান্দায় বেশিক্ষণ ঘোরাঘুরি করলে অন্ধকারে হয়তো 2-একটা ভূতের সঙ্গে ঠোকাঠুকি হয়ে যেতে পারে, আর তুমি কিনা টেন্ডার ফেন্ডার করে একেবারে 2 চোখের পাতা এক করতে পারছো না। শেষ পর্যন্ত অনেক ক্ষান্ত দিয়েছে মন্দার। ডোনা সত্যি অবুঝ, খেয়ালি, আনপ্রেডিক্টেবল। কখন ওর মগজে কি আইডিয়া ঘটে যায় তা বোধহয় নিজেও জানে না। এই মুহূর্তে রোদ্দুর থেকে মারুতি ভ্যানটাকে বাঁচাতে পার্ক করলো মস্ত একটা রেইনট্রি গাছের পাশে। তারপর দরজা খুলে নেমে এলো বিজয়িনীর ভঙ্গিতে। রেইনট্রি গাছের তলায় খোলা চত্বরে বিছানো একটি খাটিয়ায় গা এলিয়ে দিয়ে হুকুম করলো, জলদি জলদি 2 গ্লাস চায় লেকে আইয়ে। ধাবার মালিক মস্ত মোচওয়ালা এক হিন্দুস্থানি দুপুরের অলস আরামে টাকা গুনছিল ক্যাশ বাক্সের সামনে বসে। সারাদিন ট্রাক ড্রাইভারদের সামলানো ছাড়াও এখন অজস্র ট্যুরিস্টদের বায়ানাক্কা মেটাতে হয় তাকে। এখনও 2-একটা ড্রাইভার মৌজ করে রুটি তরকা খাচ্ছে। ডোনার হুকুম শুনে চোখ ঘুরিয়ে তৎক্ষণাৎ 13-14 বছরের একটা রোগা পাতলা ঝাঁকড়া চুলওয়ালা কিশোরের উদ্দেশ্যে চালান করে দিলেন সেই নির্দেশটি। ডোনা তখন খাটিয়ার উপর কাত হয়ে শুয়ে একটা কুনি ভাঁজ করে তার হাতের করতালে মাথা রেখে মন্দারকে বলছে, এই ধাবায় পাঞ্জাবি চায়ের যে টেস্ট না, 1-1 চুমুকে 1-1 বছর বয়স কমিয়ে দিতে পারে, বুঝলে। মন্দারের চোখ তখন হাতের কবজির দিকে। এখনও রওনা দিলে হয়তো ডালহৌসি পাড়ায় পৌঁছতে পারতো শেষ মুহূর্তে। নিশ্চয়ই তার অফিসের কেউ না কেউ টেন্ডার পেপার তৈরি করে জনসন অ্যান্ড টেনিসন কোম্পানির গেটে অপেক্ষা করছে তার জন্য। সে টেন্ডার ফর্মে সই না করলে জমা দিতে পারবে না কাগজগুলো। হয়তো ভাবছে মন্দার কাল না এসে পৌঁছতে পারলেও আজ নিশ্চয়ই এসে পড়বে বেলা 4টের মধ্যে। মন্দারের কোনো জবাব না পেয়ে ডোনা পুনর্বার বলল, জানো, শুধু এই চা খেতেই আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে দিল্লি রোডে চলে আসতে পারি। ডোনা কি পারে আর কি পারে না তার কিছুটা ইতিমধ্যে জেনেছে মন্দার, তবে অনেকটাই জানেনি এখনো। যেটুকু জেনেছে তাই তাকে স্তম্ভিত করে দিয়েছে। মাত্র কয়েক মাস হলো ডোনার প্রেমিক হয়েছে সে, শরিক হয়েছে ডোনার ভাবনা চিন্তার। তার ফলে তার এমন আশ্চর্য অভিজ্ঞতা হয়েছে যে এর মধ্যেই একটা মহাভারত লিখে ফেলতে পারে। ডোনার কথায় মন্দারের কোনো জবাব দেওয়ার আগেই চা চলে এলো তাদের হাতে। প্রমাণ সাইজের কাচের গ্লাসে গরম ধোঁয়া ওঠা টলটলে ঘন চায়ে চুমুক দিয়ে ডোনা এবার অদ্ভুত ভঙ্গিতে হাসল। তুমি কি এখনো সেই টেন্ডার নিয়ে ভেবে যাচ্ছ মন্দার? মন্দার করুণভাবে হাসল। এখন আর কিছু ভাবতে পারছি না। তোমার পাল্লায় যখন পড়েছি তখন কখন যে কলকাতায় পৌঁছতে পারবো, আদৌ পৌঁছতে পারবো কিনা কোন লক্ষণ দেখা যাচ্ছে না। দিল্লি রোড শেষ করে কলকাতার পথে টার্ন না নিয়ে তোমার স্টিয়ারিং হয়তো ঘুরে যাবে বম্বে রোডের দিকে। ডোনা সহসা খাটিয়ার উপরে সোজা হয়ে বসলো। ইয়েস, দি আইডিয়া। যাবে নাকি মন্দার বম্বে রোড ধরে? উলুবেরিয়ার ওদিকে নদীর ধারে চমৎকার সব বাংলো আছে। মনে মনে প্রমাদ গুনল মন্দার, তবুও ডোনার কথা তাকে হাসতে হলো। গেলে মন্দ হয় না। ফুলেশ্বর কিংবা ভাগনানের কোনো এক বাংলোয় আরও কয়েকদিন থেকে আসা যেতে পারে। চাই কি, মানে ব্যবসাপত্র সব গুটিয়ে দিয়ে এইভাবে বাংলোয় ঘুরে কাটিয়ে দিতে পারে জীবনটা, স্রেফ যাযাবরের মতো। কি বলো? তার কথায় সূক্ষ্ম একটা খোঁচা ছিল। ডোনা তা একেবারেই গায়ে না মেখে হেসে উঠল শরীর কাঁপিয়ে। বাহ, চমৎকার বলেছ। কিন্তু যাযাবর জীবনযাপন আমার বরাবরই ভীষণ পছন্দের। ভারী ইচ্ছা করছে তোমাকে নিয়ে জিপসি হয়ে ঘুরে বেড়াই এক শহর থেকে আরেক শহরে।
দ্রুত পরপর কয়েকটা চুমুক দিয়ে চায়ের গেলাস নিঃশেষ করে খাটিয়া থেকে উঠতে যাচ্ছিল মন্দার। হঠাৎ ডোনা তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে উঠতে নিষেধ করলো। হাতের ইশারায় দেখালো ধাবার ডান দিকে মস্ত চৌবাচ্চাটার চাতালের দিকে, যেখানে তখন বালতি বালতি জল ঢেলে স্নান করছে এক ড্রাইভার, চেক কাটা লুঙ্গি পরনে, আদুল গা। সে আদুল শরীরে একটা অটুট স্বাস্থ্য ফেটে বেরোচ্ছে যেন। সেদিকে মুগ্ধ চোখে চেয়ে রইল ডোনা। তার প্রগল্ভ চাহনি মোটেও খুশি করল না মন্দারকে। সে ভুরু কুঁচকে তাকাতেই ডোনা নিচু গলায় বলল, দেখো, দূর থেকে দেখলে মনে হয় না একদম সিলভাস্টার স্ট্যালন? মন্দার হাঁ হয়ে গিয়ে বলল, ধুর, কিসে আর কিসের তুলনা, সামান্য একজন ড্রাইভারকে দেখে। আমি বলছি লোকটা স্বাস্থ্যের কথা, প্রফেশন যাই হোক, কি রোবাস্ট চেহারা বলো তোর। মন্দারের বুকের ভেতরে কোথাও একটা ব্যথা চিনচিন করে উঠল। চেহারার ব্যাপারে তার সামান্য দুর্বলতা আছে। তার স্বাস্থ্য অটুট হলেও পুরুষদের নর্মাল হাইটের তুলনায় সে দৈর্ঘ্যে একটু খাটোই। 5'5" মতো তার উচ্চতা। অন্তত 6 ফুট উচ্চতার বিশাল দেহি ট্রাক ড্রাইভারকে দেখে সে হয়তো কিছু হীনমন্যতায় ভুগতে থাকে। চায়ের গ্লাসটা খাটিয়ার পায়ের কাছে নামিয়ে রাখতে রাখতে সে বলল, পুরুষদের ফিগার খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, আসলে যা দরকার তা হলো অকুপেশন, ব্যাংক ব্যালেন্স, এইসব, বুঝলে? একটা সিনেমার কাগজে আমি পড়েছিলাম, কে যেন লিখেছিলেন, পুরুষদের ক্ষেত্রে প্রয়োজন ব্যাংকের ফিগার, আর মেয়েদের দরকার নিজেদের ফিগার। ডোনা ফের হেসে উঠে বলল, বাহ, সংজ্ঞাটি তো বেশ, কিন্তু সংজ্ঞাটি নিশ্চয়ই কোনো পুরুষের মাথা থেকে বেরিয়েছে। মেয়েরা যে পুরুষদের ফিগারকে ইম্পর্টেন্স দেয় তা তোমরা জানো না। মন্দার ততক্ষণে ধাবার মালিককে চায়ের দাম দিয়ে বেরিয়ে এসেছে। ডোনার দিকে তাকিয়ে বলল, চলো এবার, কুইক। ডোনা ফের চালকের আসনেই বসলো। মন্দার তার পাশে এসে বসতেই এক দমকায় অনেকখানি উড়িয়ে নিয়ে এসে বলল, আমাদের এক অধ্যাপক মনীষ রায় ঠিক এই ধরনের কথা একটু অন্য মোড়কে মুড়ে বলতেন মাঝে মাঝে। মন্দার ভুরু কোঁচকালো ফের। কি কথা? বলতেন পুরুষদের ক্ষেত্রে যা প্রধান তা হলো মস্তিষ্ক, আর মেয়েদের হলো শরীর। মন্দারের মুখে এতক্ষণে হাসি ফুটল। ওই একই কথা হলো আর কি, যার মস্তিষ্ক আছে তারই টাকা হয়, ব্যাংক ব্যালেন্স বাড়ে। মস্তিষ্ক অর্থে উনি মিন করেন প্রতিভা, ট্যালেন্ট। কম্প্যারেটিভ লিটারেচার পড়াতে পড়াতে হঠাৎ বার্নার্ড শয়ের প্রসঙ্গে উঠতে উনি বলেছিলেন কথাটা। সেই যে বার্নার্ড শয়ের একটা প্রেমিকা ছিল, অভিনেত্রী অপূর্বা সুন্দরী, যে বার্নার্ড শকে প্রস্তাব দিয়েছিল, এসো আমরা বিয়ে করব, তোমার প্রতিভা আর আমার সৌন্দর্য দুয়ে মিলে যে সন্তানের জন্ম হবে সে হবে ভারী এক বিস্ময় পৃথিবীর। খুবই কুৎসিত দেখতে ছিলেন বার্নার্ড শ। প্রেমিকার কথা শুনে সে জবাব দিয়েছিলেন কি জানো? বলেছিলেন, কিন্তু যদি উল্টোটা হয়, তোমার বুদ্ধি আর আমার রূপ, তাহলে তাহলে কি হবে? মন্দার হো হো করে হেসে উঠল। তোমাদের ওই মনীষ রায় যে অর্থেই বলে থাকুন না কেন, আমার কথার প্রতিধ্বনি ওটা, ট্যালেন্ট ব্রিংস মানি। ডোনা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল, প্রতিভা থাকলেই যে টাকা হবে তার কোনো গ্যারান্টি নেই, তার সঙ্গে ভাগ্য ক্লিক করতে হয়। এটা ওই মনীষ রায়েরই কথা। মন্দার হঠাৎই কৌতুক করে বলল, তুমি মনীষ রায়ের বিশাল বড় ফ্যান হয়ে গেছো বলে মনে হচ্ছে, সারাক্ষণ মনীষ রায় করে চলেছ। ডোনা একটা ভারী ট্রাককে অনায়াসে কাটিয়ে খিলখিল করে হেসে উঠল। তুমি কি আমার জেলাস হয়ে উঠলেন নাকি? আমি শুধু নই, ক্লাস যুদ্ধ সব মেয়েই মনীষ রায়ের ফ্যান, বুঝলে? এত চমৎকার পড়ান না উনি, এত চমৎকার ভয়েস, কি বলবো, 40-এর উপর বয়স, অথচ এখনো এমন চমৎকার দেখতে যে মেয়েরা ওর প্রেমে পড়ে যাই। তুমিও পড়েছো নাকি ওর প্রেমে? আমার আগে অন্তত 50 জনের লাইন আছে। ডোনা মজা করে হাসতে হাসতে বলল, তবে তুমি বোধহয় জানো না, আমার মা ওর সঙ্গে একই ইয়ারে পড়তে। মন্দার অবাক হয়ে বলল, তাই?
আমার মাও নাকি তখন খুব রূপমুগ্ধ ছিলেন, হয়তো মনে মনে এখনো আছেন। এখন আবার আমিও। একদিন কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন, তোমার ফিগারটা সত্যিই ভালো। ও, ওর কথা শুনেই বুঝি তুমি মডেলিংয়ে উৎসাহী হয়েছ? তা ঠিক নয়, তবে এর আগে আমি ফিগার সম্পর্কে এত সচেতন ছিলাম না। কিন্তু মডেলিংয়ের অফারটা এনে দিয়েছিল শিহরণদা। ও, তোমাদের বাড়ির পেইং গেস্ট? মেয়েদের দেখলেই যিনি সঙ্গে ফেবিকলের মতো সেটে থাকেন। উফ, তোমাকে নিয়ে পারা যায় না। শিহরণদাই তো রিক্রিয়েশন ফ্যান কোম্পানি থেকে অফারটা এনে দিয়েছিলেন। আমিও চট করে রাজি হয়ে গেলাম, ভাবলাম দেখি না ক্লিক করে কিনা। ক্লিক করে গেল তো? বেশ নাম হয়ে গেল হঠাৎ। জানো, গত সপ্তাহে এক সাবান কোম্পানি থেকে একটা বড় অফার এসেছে। ভাবতে পারো, মাত্র 4 ঘন্টা দাঁড়াতে হবে ক্যামেরার সামনে পোজ দিয়ে, তাতে আবার 3000 টাকা দেবে। ছবিগুলো ভালো হলে পরে অ্যাড ফিল্মও নেবে হয়তো আমাকে। মন্দার ম্লান হেসে বলল, তারপর হয়তো ফিল্ম থেকে অফার আসবে, কি বলো? খারাপ কি? I live for fun, just for fun. বলেই শব্দ করে হেসে উঠল জোনা। জোনাকে হঠাৎ বেশ নিষ্ঠুর মনে হলো মন্দারের। সে গুম হয়ে রইল প্রবল ক্ষোভে। হয়তো তার জন্যই পরক্ষণে জোনা প্রসঙ্গ বদল করে চলে গেল অন্য আলোচনায়। স্টিয়ারিংয়ে মোচড় দিতে দিতে বলল, কয়েকদিন আগে কোন বীরভঙ্গপুরের রাজবাড়িতে একটা অদ্ভুত ধরনের খুন হয়েছে। তোমার চোখে পড়েছে মন্দার খবরটা? মন্দার মাথা ঝাঁকালো। কই না তো। দেখোনি, একেবারে প্রথম পৃষ্ঠায় বক্স করে নিউজ করেছিল। অবশ্য তুমি দেখবেই বা কি করে? তুমি তো খবরের কাগজে একমাত্র চেঞ্জারের পৃষ্ঠাটাই খুঁচিয়ে খুঁচিয়ে পড়ো। বাকি পৃথিবীর রসাতলে গেলেও তোমার কি মাথা ব্যথাই নেই তাতে। মন্দার উদাসীন ভঙ্গিতে বলল, এই খুঁটিনাটি খবর রাখা কি খুব জরুরি জোনা? জোনা হেসে উঠে বলল, না, আসলে খুনি হিসাবে যার কথা লিখেছে সে একজন নাকি সাংবাদিক, আবার আর্টিস্টও। কি আশ্চর্য, আর্টিস্ট আবার খুন করতে পারে নাকি? মন্দার ঝুঁকে পড়ল জোনার দিকে। আমি 1 বছর আর্ট কলেজে পড়েছিলাম, কিন্তু আর্টিস্ট হতে পারিনি বলে ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসাটা খুলে বসেছি। তুমি কি তাই আর্টিস্টের প্রসঙ্গ তুলে আমাকে টিস করতে চাইছো জোনা? জোনা এবার খিলখিল করে হেসে উঠল। না, তা নয়। তবে কি ভাবছো, আমি ওই খুনটা করেছি কিনা? জোনা এবার হেসে গড়িয়ে পড়ল না। তবে এবার আমি তোমাকে খুন করব, এই দেখো না। বলেই জোনা তার দিল্লি রোড পরিক্রমা শেষ করে বিবেকানন্দ সেতুর পথ না ধরে হঠাৎ ডাইনে বাঁক নিল বম্বে রোডের দিকে। এতক্ষণ একটা খুনের গল্প ফেঁদে সে ইচ্ছে করেই অন্যমনস্ক করে রেখেছিল মন্দারকে। মন্দার বুঝতেই পারেনি। সম্বিত ফিরতেই চেঁচিয়ে উঠল, আরে এদিকে কোথায় চললে? জোনা মিটিমিটি হাসছে। চলোই না, এখনই কলকাতায় ফিরে কি হবে এই বৃহৎ দুপুরে? আমার অনেক কাজ আছে ডোনা, তোমাকে আমি কখন থেকে বলছি, তুমি কানেই নিচ্ছ না। মন্দারের গলায় এবার উপচে উঠল ক্ষোভ। ঠিক আছে, সামনেই হাওড়া ব্রিজে ওঠার মোড় আছে না, ওখান থেকে বাঁক নেব। মন্দার ক্ষুব্ধ বিস্মিত, জোনা কিন্তু নির্বিকার। ঝোড়ো হাওয়ার মতন উড়ে চলেছে বম্বে রোড ধরে। কখনো এক লহমায় মুচকি হাসি খেলা করে যাচ্ছে তার হালকা লিপস্টিক মাখা ঠোঁটে, কখনো হঠাৎ মন্দারকে চমকে দিয়ে বলল, তুমি কখনো চুল্লু খেয়েছো মন্দার? চুল্লু? মুখ বিকৃত করল মন্দার। তুমি তো জানোই আমি কোনো ড্রিঙ্কসই পছন্দ করি না। মারিজুয়ানা? ধুর, কি আলফাল বকছো? গাড়ি চালাতে চালাতে মাথাটা খারাপ হয়ে গেল নাকি তোমার? জোনা আবার শব্দ করে হেসে উঠল। 4-5 কিলোমিটার দূরে একটা ধাবা আছে জানো, ওখানে চুল্লি পাওয়া যায়, যাবে নাকি? মন্দার রেগে গিয়ে বলল, এখন কোথাও যাব না, এক্ষুনি কলকাতা পৌঁছতে না পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি
এত ক্ষতি হবে মন্দার? টেন্ডারটা জমা না দিতে পারলে বিরাট লস হয়ে যাবে আমার। জোনা তার দিকে তাকিয়ে ভুরুতে অদ্ভুত ভঙ্গি করলো। আমার জন্য না হয় একদিন লসই হলো, তোমার অনেক তো গেইন করেছ গত 3 দিনে। তুমি বুঝতে পারছো না ডোনা, ইন্টেরিয়র ডেকোরেশনের লাইনটা ভীষণ কম্পিটিটিভ। একটা টেন্ডার মিস করা মানে শুধু টাকার লস হবে তা নয়, আরও অনেক ক্ষতি হবে। কন্ট্রাক্টর হিসাবে শিগগিরই আমার একটা গ্রেট চেঞ্জ হবে, তুমি সেটা বুঝছো না। ভীষণ ভাইটাল সময় এটা আমার কাছে, এত কম্পিটিটিভ লাইন। তাই নাকি? জোনা তখনও নির্বিকার। কিরকম কম্পিটিটিভ? ভীষণ। মন্দার ফের বোঝাতে চাইল। একটা কাজ পাওয়ার জন্য যে কোনো রকম কনসার্ন কোনো লেভেলে চলে যেতে পারে। ঘুষ, ব্যাক বাইটিং, লেঙ্গি মারা সবই চলে। দরকার হলে আমাকে খুন পর্যন্ত করে ফেলতে পারে। তাই? জোনা খিলখিল করে হেসে উঠল। ঠিক আছে, আজ না হয় তোমাকে আমি খুন করি, একেবারে ঠান্ডা মাথায়। বলে অ্যাক্সিলেটারে আরও একটু চাপ দিল জোনা। বাঁ দিকে বাঁকড়া দাসনগর হয়ে হাওড়া সেতুর পথ, সেদিকে বাঁক না নিয়ে তীব্র গতিতে ডোনা এগিয়ে চলল বম্বে রোড ধরে। মন্দার এবার মরিয়া হয়ে চিৎকার করে উঠল, কি করছো, কি করছো কি ডোনা? গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। ডোনা হাসতে হাসতে আরও চাপ দিল অ্যাক্সিলেটারে। প্রায় বিদ্যুতের মতো কালো পিচ ঢালা পথ বেয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে মন্দারের ছাই রঙের মারুতি ভ্যান। সামনে একটা লং রুটের বাস আসছিল গাঁ গাঁ করে, নিখুঁতভাবে পাশ কাটিয়ে চলল দূর থেকে আরও দূরে। তারপর কপালের উপর উঠতে থাকা চুলের গুচ্ছ সরাতে সরাতে বলল, ভয় নেই, মধ্যরাতের আগে আমরা নিশ্চয়ই কলকাতায় ফিরে আসবো। লেটস হোপ সো। মন্দারের মুখখানা বিকৃত হয়ে গেল। অসহায়ভাবে কেবল বিড়বিড় করল, আমার চারদিকে এখন এত শত্রু, কেউই বোধহয় আমাকে আর বাঁচতে দেবে না। ডোনা হাসলো নিষ্ঠুরের মতো, কাঁধ ঝাঁকিয়ে বলল, তাই? তাহলে তো তুমি এখন একজন ভিআইপি। সামনে তখন একটা ওভারলোড ট্রাক আসছে ঝড়ের মতো। শেষ করলাম বহে 20 বাতাস গল্পের প্রথম পর্ব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নিয়ে আসছি পরের পর্ব খুব শিগগিরই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।